সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো সাদা পাথরের পর্যটন কেন্দ্র পাথর লুট, নৈপথ্যে উপদেষ্টা সহ বিএনপি নেতারা, থাকছে বিস্তারিত। জানাবো গুলশানে চাঁদাবাজির নৈপথ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ, অপুর বক্তব্য, সিসিটিভির ফুটেজ বিস্ফোরক তথ্য ফাঁস, থাকছে বিস্তারিত। জানাবো জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এমডি বললেন চীনের দুঃখ হুয়াংহো, এনসিপির দুঃখ নাসিরউদ্দিন পাটোয়ারি, থাকছে বিস্তারিত। সরকার বললেন চাহিদা অনুযায়ী উৎপাদন, কোনো লোডশেডিং নেই। বাস্তবে চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে তীব্র সংকট দেখা দিয়েছে, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের তাণ্ডবের পর এবার পাথর সিন্ডিকেটের লক্ষ্য জাফলং ও বান্দরবন পাহাড়ি এলাকায়। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশে বৃত্তি নিয়ে পড়াশোনা করতে আসা 130 জন ফিলিস্তিনি শিক্ষার্থীর ভিসা হঠাৎ বাতিল করল ইউনিশ সরকার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশেই থাকবেন, ধন্যবাদ। এদিকে সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুট, নৈপথ্যে উপদেষ্টা সহ বিএনপি নেতারা। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুট এবং প্রবল সমস্যায় পরিণত হয়েছে। এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে এখন নদীর তলদেশে বড় বড় গর্ত, খোলা পানি এবং পাথর শূন্য বালুচরে পূর্ণ। পর্যটন কেন্দ্রগুলো খ্যাতি ও জনপ্রিয়তা স্নান হওয়ার পথে। এদিকে গত 5 আগস্টের পর বিএনপি সহ প্রায় সব রাজনৈতিক দল পাথর কোয়ারি চালুর পক্ষে অবস্থান নেয়। রাত দিন বোমা মেশিন ও এক্সকাভেটর দিয়ে পাথর উত্তোলন শুরু হয়। থানায় মামলা ও গ্রেপ্তার, বোমা মেশিন জব্দের পরও কোনো দমন কার্যকর হয়নি। রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও স্থানীয় প্রভাবশালীর চাপে একসময় প্রশাসনও পাথর উত্তোলনের পক্ষে অবস্থান নেয়। সম্প্রতি নজিরবিহীন লুটপাট হয়েছে সিলেটের পর্যটন কেন্দ্র অন্যতম কোম্পানীগঞ্জ উপজেলা ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায়। মনোমুগ্ধকর সেই সাদা পাথর এলাকাটি এখন প্রায় বিবর্ণ, ক্ষতবিক্ষত হয়ে গেছে পর্যটন কেন্দ্রটি। এই বিষয়ে বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আগের 4 বছর জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন আমি উপদেষ্টা হয়েও পারলাম না। তবে সূত্র বলছে সরকারের সহায়তা, বিএনপির বিভিন্ন রাজনৈতিক দলের যোগ সাজশে এই লুটপাট হয়েছে, আর এর সঙ্গে জড়িত ছিল উপদেষ্টা রিজওয়ানাও। আওয়ামী লীগ সরকারের পতনের পাথর উত্তোলন বন্ধ ও ইজারা স্থগিতের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ সিলেটের প্রায় সব রাজনৈতিক দল একাট্টা হয়। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল পাথর সংশ্লিষ্টত ব্যবসায়ী ও শ্রমিক সংগঠন কোয়ারি চালুর দাবিতে আন্দোলনে নামে। এর মধ্যে ভোলাগঞ্জে পর্যটক যাতায়াতও সীমিত হয়। এদিকে পর্যটন ও পরিবেশ বিশ্লেষকরা বলেছেন, ভোলাগঞ্জে সাদা পাথর এলাকায় পাথর উত্তোলন ও পর্যটন কেন্দ্র ক্ষয় দেশটির প্রাকৃতিক ও অর্থনৈতিক গুরুত্বকে হুমকির মুখে ফেলেছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের লুটপাট পরিকল্পিতভাবে হলে সাদা পাথরের প্রাকৃতিক সম্পদ দ্রুত শেষ হয়ে যাবে, স্থানীয় পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে। এদিকে গুলশান চাঁদাবাজির নৈপথ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ, অপুর বক্তব্য ও সিসিটিভির ফুটেজে বিস্ফোরক তথ্য ফাঁস। রাজধানী গুলশানে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে সংসদ শাম্মী আহমেদের বাসায় কোটি টাকা চাঁদাবাজি। এই আলোচিত মামলার নৈপথ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। গ্রেপ্তার হওয়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক জানে আলম অপু 37 মিনিটের এক ভিডিও জবানবন্দিতে এই অভিযোগ তুলে ধরেন। এই ভিডিও আজ এক বিবৃতিতে সাংবাদিক জাওয়াত নির্ঝর তার ফেসবুক প্রোফাইল থেকে আংশিক প্রকাশ করেন। ভিডিওর সঙ্গে যুক্ত করা হয় ওয়েস্টিন হোটেলের সামনে সিসিটিভির ফুটেজ, যাতে দেখা যায় ভোর 4টার দিকে কোনো সরকারি প্রোটোকল ছাড়াই উপদেষ্টা আসিফ মাহমুদ গুলশানের এক এলাকায় প্রবেশ করছেন এবং সমন্বয়ক রিয়াদ ও অপুদের সঙ্গে গোপনে সাক্ষাৎ করছেন। অপুর ভিডিও বক্তব্য অনুসারে সাংবাদিক নির্ঝরের দাবি, এই বৈঠকেই ছিল সেদিনের চাঁদাবাজির মূল পরিকল্পনার কেন্দ্রবিন্দু। ভিডিওতে অপু বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনা, টাকা ব্যাগ নিতে যে ছেলেকে দেখছেন সেটা আমি। আপনারা এই ফুটেজের মাধ্যমে দেখেছেন যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। যে সমন্বয়ক গত বছর ছিল মহানায়ক, তারা হয়ে গেছে চাঁদাবাজ। তিনি আরো বলেন, আমার কিছু প্রশ্ন আছে। আপনারা কি জানেন ওই দিন ভোর 5টায় ওই জোনে ডিসিএসিকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে পুলিশকে সঙ্গে নিয়ে শাম্মী সেই বাসায় আমরা অভিযান চালাই। আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগেই গুলশানে কোনো একটি জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয়। মিডিয়া সেই বিষয়টি নেই কেন? আগের রাতে অভিযানের বিষয়টি মিডিয়ায় ধামাচাপা দেওয়া হলো কেন? তিনি আরো বলেন, ভোরবেলায় আইন শৃঙ্খলা বাহিনী সেই অভিযানের তথ্য নেই কেন? অভিযানের সময় আমরা বুঝতে পারি শাম্মী সেখানে ছিলেন, তথ্য পেয়ে তিনি পালিয়েছেন।
এদিকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন মমিনুল বললেন, চীনের দুঃখ হোয়াংহো, এনসিপির দুঃখ নাসিরুদ্দিন পাটোয়ারি। এদিকে আজ সকালে রাজবাড়ীর এক নতুন বাজার এলাকায় সাংবাদিকদের তিনি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না বক্তব্যের পাল্টা মন্তব্য করেছেন। এ সময় রাজবাড়ীর 2 আসনের নির্বাচনী গণসংযোগ ও এক পথসভায় অংশ নেন এমডিএম মহাসচিব মমিনুল আমিন। নাসিরুদ্দিন পাটোয়ারি কখন কি বলেন উল্লেখ করে এনডিএম মহাসচিব বলেন, আমাদের চেয়ে বয়সের অনেক ছোট তিনি, তাকে আমি একটি সুন্দর পরামর্শ দিতে চাই। ঢাকার অনেক ভালো মানসিক হাসপাতাল আছে, জাতীয় মানসিক ইনস্টিটিউট আছে, যেখানে তিনি দয়া করে যান। আমার মনে হয় তাহলে আগামীতে তিনি রাজনীতিতে ভালো করতে পারবেন, কারণ আমরা তরুণ নেতৃত্ব সামনে চাই। এনডিএম এর মহাসচিব আরো বলেন, আমরা যারা জাতীয়বাদী শক্তি রয়েছি, আমরা বিশ্বাস করি আমাদের যদি সজাগ থাকি তাহলে কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। আমরা বাংলাদেশের নির্বাচন বানচাল করার, প্রতিহত করার কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। এদিকে বিএনপির এনডিএম একসঙ্গে নির্বাচন ও জাতীয় সরকার সংগঠনের তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা আশাবাদী, এখন হয়তো আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করতে পারবো। আওয়ামী লীগ বিরোধী আন্দোলন আমরা একসঙ্গে রাজপথে ছিলাম, ষড়যন্ত্রে আবাস পেলে আমরা রাজপথেই থাকবো। এ সময় তিনি পাংশা, কাউখালী, বালিয়াকান্দি উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী 2 সংসদীয় আসনের উন্নয়ন নানা প্রতিশ্রুতি ব্যক্ত করেন। চাহিদা অনুযায়ী উৎপাদন, কোনো লোডশেডিং নেই, পিডিবির বাগাম্বরের বিপরীতে বাস্তব চিত্র ভিন্ন। এদিকে চট্টগ্রাম বিদ্যুৎ সরবরাহে তীব্র সংকট দেখা দিয়েছে। আজ ভোর 5টা থেকে নগরীর বিভিন্ন এলাকায় 5 থেকে 6 বার লোডশেডিং এর ঘটনা ঘটেছে, যার মোট সময় 2.5 ঘন্টারও বেশি। এর বিপরীতে সরকার দাবি করছে দেশে জিরো লোডশেডিং অবস্থায় বজায় রেখেছে এবং বিদ্যুৎ বিতরণের প্রতি ঘন্টা আপলোড করা হচ্ছে সারা দেশে কোথাও লোডশেডিং নেই। কিন্তু চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহের বাস্তবতা এই দাবির সঙ্গে সাংঘর্ষিক, যা বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পিডিবি তথ্য অনুযায়ী গত মাসে চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা ছিল 1800 থেকে 2000 মেগাওয়াট, যার বিপরীতে 3200 ওয়াট উৎপাদন করা হয়েছিল। এর মাধ্যমে এস আলম ও মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের দুটি দৈনিক 2100 থেকে 2200 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছিল, কিন্তু গত 3 সপ্তাহে এই সরবরাহ কমে 1300 থেকে 1400 মেগাওয়াটে নেমে এসেছে। কারণ এই 2 কেন্দ্রে কয়লার মজুদ প্রায় শেষের দিকে। অর্থ পরিশোধের বিলম্বের কারণে রপ্তানিকারকরা কয়লা সরবরাহ কমিয়ে দিয়েছেন। এদিকে তথ্যসূত্রে জানা গেছে, এসএমএমএস গ্রুপের বাংলাদেশ চীন পাওয়ার কোম্পানি লিমিটেড প্রায় 75 কোটি টাকা বকেয়া বিলের কারণে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ বন্ধ করছে, যার ফলে সমুদ্রে 2.3 লাখ টন কয়লা আটকে গেছে। চট্টগ্রাম বিদ্যুৎ সংকটের তীব্র আরও স্পষ্ট হয়েছে পিডিবির তথ্যে। নগরীতে দৈনিক বিদ্যুতের চাহিদা 1200 থেকে 1700 মেগাওয়াট, কিন্তু জাতীয় গ্রিড থেকে সরবরাহ হচ্ছে 850 থেকে 971 মেগাওয়াট। রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রে 420 মেগাওয়াট ক্ষমতা 2টি ইউনিট এবং পটিয়ায় শিকলবাহার 250 মেগাওয়াট কেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছে। এছাড়াও চট্টগ্রাম 24টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 13টি বন্ধ, যা সরবরাহের ঘাটতি আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তীব্র গরমে ঘন লোডশেডিং এর কারণে জনজীবন বিপর্যস্ত। নগরীর চকবাজার, বদ্দারহাট, পাঁচশাইল, আগ্রাবাদ, হামজারবাদ, বাকলিয়া সহ বিভিন্ন এলাকায় দিনে 7 থেকে 10 বার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। প্রতিবার 1 থেকে 1.5 ঘন্টা স্থায়ী। এর ফলে ওয়াসার পানি সরবরাহ ব্যাহত হচ্ছে না, যা পানি সংকটকে আরও তীব্র করছে। এদিকে ভোলাগঞ্জের পর জাফলং ও বান্দরবানে পাথর লুটের মহোৎসব, নিশ্চুপ প্রশাসন, নীরব পরিবেশে উপদেষ্টা। সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের তাণ্ডবে এরপর এবার পাথর সিন্ডিকেটের লক্ষ্য জাফলং ও বান্দরবনের পাহাড়ি এলাকা। গত কয়েক সপ্তাহে বান্দরবনের পাহাড়ি এলাকা থেকে পাথর ভর্তি ট্রাক বের হওয়ার দৃশ্য স্থানীয় বাসিন্দাদের চোখে পড়েছে, অথচ স্থানীয় প্রশাসন ও পরিবেশ উপদেষ্টার ভূমিকা রহস্যজনকভাবে নিষ্ক্রিয় রয়েছে। এদিকে পরিবেশ রক্ষায় সোচ্চার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান, যিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, তার কাছ থেকে জনগণ পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ আশা করেছিল, কিন্তু সমালোচকদের মতে তিনি এমনকি সামান্য পলিথিন ব্যবহারও বন্ধ করতে ব্যর্থ হয়েছেন। এদিকে স্থানীয় সূত্রে জানায়, বান্দরবন মটো পাহাড়ি এলাকায় অপরিকল্পিতভাবে পাথর উত্তোলনের কারণে পরিবেশে মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। এই অঞ্চলের
পাহাড়ি ও নদী অববাহিকা ঝুঁকির মধ্যে পড়ছে, যা যেন কোনো সময় ভূমিধস বা ভূমিকম্পের মতো ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, পাথর উত্তোলনের জন্য গভীর গর্ত খনন করা হচ্ছে, যা পাহাড়ের স্থিতিশীলতা নষ্ট করে। এর ফলে বর্ষা মৌসুমে ভূমিধসের ঝুঁকি বাড়ে। এদিকে জাফলংয়ে পাথর লুটের ঘটনা থামছে না। 2015 সালে জাফলংকে পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকায় ঘোষণা করা হলেও গত 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সেখানে পাথর ও বালু লুটের মাত্রা বেড়েছে। পরিবেশ অধিদপ্তর তথ্য অনুযায়ী জাফলং থেকে প্রায় 1 কোটি ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজার মূল্য 120 কোটি টাকারও বেশি। এই লুটপাটের স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সিন্ডিকেট সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। গোয়াইনঘাট থানায় দায়ের করা মামলায় 92 জনের নাম উল্লেখ থাকলেও পুলিশ রহস্যজনকভাবে তাদের গ্রেপ্তারে উদাসীন। এদিকে বাংলাদেশের 130 ফিলিস্তিন শিক্ষার্থীর ভিসা বাতিল, প্রশ্নবিদ্ধ ইউনূস সরকারের কূটনৈতিক অবস্থান। বাংলাদেশের বৃত্তি নিয়ে পড়াশোনা করতে আসা 130 জন ফিলিস্তিনি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে, যা তাদের জীবনযাপনকে এবং শিক্ষা জীবনকে গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। গাজায় যুদ্ধ থেকে বাঁচতে এবং উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে বাংলাদেশে আসা এই শিক্ষার্থীদের অনেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা মেডিকেল কলেজ ও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন। এদিকে ভিসা বাতিলের সিদ্ধান্ত তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে অভিযোগ উঠেছে যে ইউনূস সরকার ইসরায়েল ও মার্কিন মিত্রদের বিরাগভাজন না হওয়ার জন্যই এই পদক্ষেপ নিয়েছে। সমালোচকরা বলেছেন, চলমান গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে নীরব অবস্থান এবং এই ভিসা বাতিল উভয়ই বাংলাদেশের দীর্ঘদিনের ফিলিস্তিনপন্থী নীতি থেকে বিচ্যুতির ইঙ্গিত দিচ্ছে। কূটনৈতিক প্রেক্ষাপট ও বিতর্ক। ফিলিস্তিনি শিক্ষার্থীদের সংগঠন জেনারেল ইউনিয়ন অব প্যালেস্টাইন স্টুডেন্ট ইন বাংলাদেশ জানিয়েছেন, শিক্ষার্থীরা যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে পালিয়ে নতুন জীবনের আশা নিয়ে এসেছিল, কিন্তু এই সিদ্ধান্ত তাদের স্বপ্ন ভেঙে দিয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমদান এক বাংলাদেশের নীতির পরিপন্থী বলে মন্তব্য করেছেন এবং সিদ্ধান্ত প্রত্যাহার অবস্থান জানিয়েছেন। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মতে, ভিসা বাতিলের পেছনে নিরাপত্তা ও কূটনৈতিক জটিলতা থাকতে পারে, তবে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রকাশ করা হয়নি। ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় ফিলিস্তিনিদের ভিসা বাতিল প্রক্রিয়া জর্ডানের বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে হয়।